আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম নতুনভাবে। আজকে হচ্ছে বাড়িতে বাচ্চা-কাচ্চা ভরা। আজকে বাচ্চাদের জন্য স্পেশাল ডে আমাদের বাসায়। তো আমি সকাল সকাল আজকে পুডিং বসাবো। আমি পুডিং বানাবো। পুডিংয়ের জন্য আমি ক্যারামেল করে নিলাম। আমি ক্যারামেলটা বাটিতে সেট করে নিব। আর এখানে আমি ব্লেন্ডারে 6টা ডিম নিয়েছি। আমি হাত দিয়ে কতক্ষণে মিশাবো, হাত দিয়ে মিশাতে সময় লাগে আমার, তাই আমি ব্লেন্ডারে একবারে ব্লেন্ড করে নিলে সহজ মনে করি আমি এভাবে। তো আপনারা কেউ চাইলে এইভাবে পুডিং বানাইতে পারেন। মানে এইভাবে খুব তাড়াতাড়ি হয় আর খুব সহজ হয়। আর এতদিন সবার পুডিং বানানো দেখছি, আজকে আমি আমার পুডিং বানানোটা শেয়ার করব সবার সাথে। তা আমি পুডিংয়ের মধ্যে একটু বিস্কিটের গুঁড়া দেই। আমার কাছে ভালো লাগে বিস্কিটের গুঁড়া দিলে। আর ভ্যানিলা এসেন্স দেই। আমার ভ্যানিলা এসেন্সটা শেষ হয়ে গেছে। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের কাঁচা গন্ধটা আর থাকে না। আমি পুডিংয়ের মধ্যে আরও কিছু দেই, বাট আমার হাতের কাছে নাই, আর আনার মতো মানে বাহির থেকে কিনে আনার মতো সময়ও নাই। তাই সকাল সকাল আমার হাতে যা ছিল হাতের কাছে আমি তা দিয়ে পুডিংটা তৈরি করে নিচ্ছি। আর এই যে আমি বাকি অর্ধেক পুডিং দুধের মধ্যে আমি এই যে পুডিংয়ের ডিম আর দুধের মিশ্রণটা আমি পুরো দুধের সাথে মিশিয়ে দিয়েছি, কারণ ব্লেন্ডারে পুরো 1 কেজি দুধ আমার এই জগটার মধ্যে হয় না। আমি 1 কেজি দুধের মধ্যে 6টা ডিম দিয়েছি। আর এই যে বাটির মধ্যে যে ক্যারামেল সেট করে নিয়েছিলাম, আমি আমার এই পুডিংয়ের বাটির মধ্যে সম্পূর্ণ দুধ ডিমের মিশ্রণটা আমি ঢেলে দিয়েছি। পুরো 1 বাটি হয়ে গেছে। তো আমার ভালোভাবে ঢেলে দেওয়া শেষ। আমি এখন এই পুডিংয়ের বাটির যে মুখাটা আমি এটা দিয়ে আমি বাটিটা আটকিয়ে নিব। আমার তো চুলায় বেশিরভাগ গ্যাস থাকে না, তাই আমি কারেন্টের চুলায় আমি একটা সসপ্যানের মধ্যে একটি স্ট্যান্ড নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়েছি। তো আমি এখন চুলাটা অন করে দিয়েছি। আমার 2200 ওয়াট পর্যন্ত আমার চুলাটা জ্বলে। তো আমি পুরোপুরি ফুল দিয়ে দিয়েছি, আর এখানে একটা শিলনোড়া দিয়ে দিয়েছি। তো পুডিং বানানোর পরে আমি সকালবেলা আলু ভাজি করে নিচ্ছি, যেহেতু আমাদের বাসায় এক একজন এক এক রকম নাস্তা খেতে পছন্দ করে। আপনাদের ভাইয়া তো আলু ভাজি ছাড়া পরোটা খাবেই না, ওর জন্য আমার আলু ভাজি করতে হয়, তাই আমি আলু ভাজিটা করে নিয়েছি। সবার আগে পুডিং বানিয়েছি, কারণ পুডিং ঠান্ডা না হলে খেতে ভালো লাগে না, তাই সকাল সকাল পুডিংটা বানিয়ে নিয়েছি। তো আমার আলু ভাজি করা শেষ। আজকে রাইসা আমাকে হেল্প করতেছে, যেহেতু রাইসা আসছে 15 দিন পরে, ও বাসায় আসছে। ও আমাকে পরোটা বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি, ফাঁকে ফাঁকে আমি আমার অন্য কাজও করে নিচ্ছি। তো ও যেভাবে পারছে সুন্দর করেই, ও আসলে আমাকে অনেক হেল্প করে। আর এই ফাঁকে আমি দুপুরে রান্নার জন্য গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংস কেটে নিয়ে আমি ধুয়ে সব কিছু রেডি করে নিয়েছি। ও আমাকে নাস্তার হেল্প করার জন্য আমি এই কাজটা এখন মানে তাড়াতাড়ি করে নিচ্ছি, যেহেতু আজকে শুক্রবার, জুম্মার আজান হয়ে গেছে অলরেডি। আর ও অনেক দিন পরে বাসায় আসে, তো সকালে একটু ঘুমায়, আমিও একটু ঘুম থেকে দেরি করে উঠছি। তো পুডিং বানাইতে তো অনেক সময় লাগে। পুডিং বানানোর পরে আমি আলু ভাজি করে নিয়েছি, করে নিয়ে তারপর রাইসা আমাকে হেল্প করলো। আর আমি এখানে আমার গরুর মাংসের মধ্যে আমি সব মশলা দিয়ে দিচ্ছি। আমি জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ, জয়ফলজ্যোতি বাটা, তারপরে হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আমার একসাথে ভাঙানো হয়, আমি এগুলি দিয়ে দিয়েছি। তেল দিয়ে দিয়েছি। তো এর ফাঁকে ফাঁকে আমি চুলায় পরোটাও ভেজে নিচ্ছি। আর রাইসা যেহেতু বেলে দিয়েছে, আমি পরোটা ভেজে নিচ্ছি, আর সাথে সাথে আমি রান্নার কাজটাও করে নিচ্ছি। তো তেজপাতা দিয়ে দিলাম। আমি একটু টক দই দিব। সাধারণত আমি গরুর মাংস, ঝাল মাংসের মধ্যে টক দই দিই না, তো আজকে একটু টক দই দিব, দেখি কেমন লাগে। আমি টক দইটা রেজালার মধ্যে বা বিরিয়ানির মধ্যেই দেওয়া হয় বেশিরভাগ। তো যে আমি মাংসটা সব মশলা দিয়ে আমি সুন্দর করে এখন মাংসটা একদম মাখিয়ে নিব। আর হাতে মাখা গরুর মাংসর মজাই আলাদা। গরুর মাংসটা হাতে মেখে এভাবে রান্না করলে খুব খুব বেশি মজা হয়। আমার আদা রসুন বাটা ছিল না, আমি যে এখন ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে আমি পরিমাণ মতো আদা রসুন বাটাটাও আমি মাংসর মধ্যে মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব।
তা আমি চুলায় গরুর মাংসের তরকারি বসিয়ে এখন আমরা নাস্তা করতে বসছি, নাস্তা খাবো। আর সকাল সকাল তো দুধ চায়ের সাথে মচমচা পরোটা হলে আর কোনো কথাই নাই। রাইসা, আমি, ওয়ালিদ আমরা চা পরোটা খেয়ে নিয়েছি। এর ফাঁকে, নাস্তা খাওয়ার ফাঁকে এসে আমি একবার মাংসটা নাড়াচাড়া দিয়ে আমি আলু দিয়ে ঢেকে রেখে গিয়েছিলাম। এই যে আমার আলু দিয়ে মাংস কষানো হয়ে গেছে। আর এখানে আমি ওয়ালিদের জন্য মাছে মশলা মেখে রাখবো, যেহেতু ও মাছ ছাড়া ভাত খেতে চায় না। তাই আমি এভাবে মাছে মশলা মাখিয়ে রাখলে ও যখন খেতে চায় তখন আমি ভেজে দিতে পারি, সুবিধা হয়। তো এখানে মাছের মশলা মাখানো শেষ। এখানে আমি মাংস আলু ভালোভাবে কষিয়ে একদম পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন এটা আস্তে আস্তে হতে থাক। আর আমার গ্যাসের চুলায় গ্যাস অলরেডি চলে আসছে। সকাল থেকে গ্যাস ছিল না, এখন গ্যাস আসছে। আমি মাংসটা গ্যাসের চুলায় দিয়ে, এই যে এখানে আমি পোলাওয়ের জন্য গরম পানি দিয়েছি আর মাংসটা গ্যাসের চুলায় দিয়ে দিয়েছি। আর এই কারেন্টের চুলায় এখন আমি পোলাওটা রান্না করে নিব, যেহেতু সময় অনেক হয়ে গেছে। তাই তাড়াতাড়ি এখন পোলাওটা রান্না করলেই আর মাংসটা হলেই আমার রান্না শেষ। তো আমি তেলের সাথে পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা দিয়ে ভেজে এখন আমি আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে আমি আরেকটু ভালোভাবে আদা রসুনটা কষিয়ে নিব। কষানোর পর আমি ধুয়ে রাখা পোলাওর চাল দিয়ে দিব। এই যে আমি চাল ধুয়ে রাখছিলাম, চালের সাথে আলু বোখারা, কিশমিশ, কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে আমি এখন ভালোভাবে চালটা ভেজে নিব। চালটা যত ভাজা ভাজা হয় পোলাওটা তত বেশি সুন্দর হয়। আমার চাল ভাজা শেষ। আমি পরিমাণ মতো পানি গরম করে নিয়েছিলাম। গরম পানি দেওয়ার সাথে সাথেই একদম বলক চলে আসছে। গরম পানি দিয়ে পোলাও রান্না করার এটাই সুবিধা, তাড়াতাড়ি রান্না হয়। আর আমি একটু দুধ দিয়ে দিলাম। তো এই তো নাড়াচাড়া দিয়ে আমি পরিমাণ মতো পানিটা চলে আসলেই আমি দমে দিয়ে দিব। পানি প্রায় শুকিয়ে আসছে। আমি এখানে একটু কেওড়া জল আর সামান্য পরিমাণ শাহি জিরা দিয়ে দিয়েছি, কারণ চালটা যখন আমি ধুয়েছি তখনই আমি দেখেছি চালটা একটু পুরনো ছিল। আর পুরনো চাল, পোলাওর চাল যদি একটু পুরনো হয় তাহলে পানির মাপটা একটু বেশি লাগে আর ঘ্রাণটাও তেমন আসে না। তাই একটু ঘ্রাণের জন্য আমি একটু শাহি জিরা দিয়েছি। সাধারণত শাহি জিরাটা বিরিয়ানিতে ইউজ করা হয়। এই তো পোলাও দমে বসিয়ে আমি থালবাটিগুলি ধুয়ে নিচ্ছি। সকালের নাস্তা খাওয়ার থালবাটি, রান্না করতে গিয়ে কিছু ময়লা হয়েছে। সকাল থেকে নিয়ে রান্না করা পর্যন্ত আমার অনেক থালাবাটি জমে গিয়েছে। আমি এখন বেসিনটা ক্লিন করে নিব থালবাটিগুলি ধুয়ে। তো পোলাও হতে হতে আমি এখন রান্নাঘরের কাজটা করে নিচ্ছি। তো আমার থালা বাটি ধোয়া শেষ। আমি এখন পোলাওটা একবার উল্টিয়ে দিলাম। খুব সুন্দর একদম ঝরঝরা পারফেক্ট পোলাও হয়েছে। ঘ্রাণটা যদিও একটু কম, কারণ চালটা আমার পুরনো ছিল, এটার জন্য ঘ্রাণটা একটু কম হয়েছে। তারপরেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমার পোলাওটাও হয়ে গেছে। আমি আর 5 মিনিট দমে রাখবো। এখন আমি এই ফাঁকে 5 মিনিটের মধ্যে আমি আমার রান্নাঘরটা পুরো ক্লিন করে নিয়েছি। আমি এতক্ষণ কারেন্টের চুলায় রান্না করছি, এই চুলাটা ক্লিন করেছি। একদম রান্নাঘরটা পুরো ক্লিন করে থালাবাটি ধুয়ে শেষ। আমি পোলাওয়ের মধ্যে এখন একদম লাস্ট ফিনিশিং আমি একটু ঘি দিয়ে দিব, কারণ পরিপূর্ণ সব কিছু না হলে, পুরা পাঁচটা না দিলে আমার ভালো লাগে না আর আমার খাবারও তৃপ্তি আসে না। আমি রান্নার মধ্যে সবসময় চেষ্টা করি একদম পুরা পাঁচটা দিয়ে, সব কিছু দিয়ে সুন্দর মতো রান্না করতে, যাতে আমারও ভালো লাগে এবং যে খাবে তারও যাতে ভালো লাগে। আর এই যে আমার তরকারি হয়ে গেছে। তরকারির মধ্যে আমি ভাজা জিরার গুঁড়া না দিলে তো মাংসের তরকারি আমার ভালোই লাগে না। তো আমার রান্নাবান্নাও শেষ, আমার একদম রান্নাঘরটাও ক্লিন হয়ে গেছে, আমার রান্নাঘরের কাজও শেষ। এখন ফ্রেশ হয়ে নামাজ কালাম পড়ে খাবার বাড়বো। তো এই তো গোসল করে একদম নামাজ কালাম শেষ করে আমরা সবাই একসাথে খেতে বসে গিয়েছি। সবাই এখন আমরা খাওয়া দাওয়া করে নিব, অনেকটা বেলা হয়ে গেছে। আমি আগে প্রচুর বিরিয়ানি খেতাম আর বিরিয়ানি অনেক রান্না করতাম। তো এখন আমার বিরিয়ানি খাই, বাট বিরিয়ানির চাইতে এখন সাদা পোলাও আর ঝাল মাংসটাই আমার খুব বেশি ভালো লাগে। সাদা পোলাও আর ঝাল মাংস খেতেই বেশি মজা লাগে। বিরিয়ানিটা একটু কমই খাওয়া হয়, রান্না করা হয়, আবার তেমন কমও না, তেমন না। তো অসম্ভব মজার ছিল আজকে খাবারটা।
ঝাল গরুর মাংস আর সাদা পোলাও, খেতে খুবই মজার ছিল। তো সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আর আজকে আমাদের গাছের লেবু দিয়ে আমরা পোলাও খেয়েছি। আমাদের গাছের লেবুগুলি মাশাল্লাহ ভালোই হয়েছে, খাওয়ার উপযোগী হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার শেষে এই যে থালাবাটি ধুয়ে ক্লিন করে নেওয়া হচ্ছে। আর এর মধ্যেই চলে আসছে আমার হেল্পিং হ্যান্ড রেবা আপা। উনি আমাকে অনেক হেল্প করে, আমার কাজে অনেক হেল্প করে। তো ওনাকে আমি খাবার দিয়েছি, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর আমাদের সাথে গল্প করছে, ওনাকে আমি বসতে বলতেছি। তো খাওয়া দাওয়ার শেষে বাচ্চারা সবাই পুডিং খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর যেহেতু সাদ চলে যাবে, সবার আগে সাদ মাদ্রাসায় চলে যায়। রাইসা শনিবার সকালে যায় আর সাদ হচ্ছে শুক্রবার আসরের পরেই, আসরের নামাজ পড়েই ও মাদ্রাসায় চলে যায়। তো ওর জন্যই আমার পুডিংটা একটু তাড়াতাড়ি কাটা, না হয় সন্ধ্যার পরেই খাওয়া হতো নাস্তা হিসেবে। তো যেহেতু বাচ্চারাও পাগল হয়ে গেছে আর পুডিং খাওয়ার জন্য বাচ্চারা পাগল, তাই পুডিংটা খাওয়ার পরই কেটে নিয়েছি। আর এত সুন্দর হয়েছে মাশাল্লাহ, পুডিংটা এত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো বাচ্চাদের শখ হয়েছে ওরা একসাথে পুডিং কাটবে। ওদের পরে এখন আমি সুন্দর করে কেটে পিস পিস করে নিচ্ছি, যেহেতু এটা লোভনীয় খাবার, দেখলে সবারই মানে লোভ লাগে না। মজা হয়েছে, মজা হয়েছে স্যার। রে বাবা খায় বলেন কেমন হয়েছে পুডিং? মজা হয়েছে, অনেক মজা হয়েছে। রে বাবা রিভিউ দিচ্ছে, অনেক মজা হয়েছে। আর এই বাচ্চাটা এত বিরক্ত করতেছে। না না বলি তুমি একটু খাবা না বাবা? কেন খাবে না? আর সোয়েব তো একদম আঙুল চাইটাই খাইতেছে না, এত মজা হয়েছে। মেন কোথায়? এই যে ম্যাজিক করেন, ম্যাজিক ম্যাজিক, এই যে ম্যাজিক ম্যান, এই যে এই যে এই যে বাবা ছু মন্তর ছু। খুশি কত। দুপুরবেলা পুডিং কেটে বাচ্চাদের দিয়ে শান্ত করেছি। সাদ অলরেডি চলে গিয়েছে। সন্ধ্যার পরে আমরা সবাই একসাথে একটু নাস্তা করতে বসেছি। এই যে এখানে লিচু আর আম দেখা যাচ্ছে, এই লিচু আর আম রেবা আপা এনে দিয়েছে। উনি খুব ভালো মনের একটা মানুষ, এরকম হেল্পিং হ্যান্ড আর বিশ্বস্ত মানুষ খুব কমই পাওয়া যায়। ওনার হাজব্যান্ড ফলের ব্যবসা করে, তো যখন যে ফল উঠায় তখনই আমার ওয়ালিদের জন্য উনি কম বেশি অল্প কিছু যাই পারে উনি বাচ্চাকে, মানে আমার বাচ্চাকে এত আদর করে ওয়ালিদের জন্য নিয়ে আসে। তো রেবা আপা লিচু আর ফালুদা দিয়ে আপনাদের ভাইয়া ফালুদা এনেছে। তো আমি তো সবসময় ফালুদা ঘরেই বানিয়ে খাই, কিন্তু বাহিরের এই ফালুদাটা মানে আমার এত ভালো লাগে। এটা হচ্ছে আমাদের এলাকার হাতিরপুল এলাকার ফালুদা, মানে আমার কাছে খুব খুব বেশি মজা লাগে। যখন আমার খেতে ইচ্ছা করে আমি ফোন দিয়ে বলে দিলে এই ফালুদা নিয়ে আসে। তো এই ফালুদাটা আমার অনেক অনেক পছন্দের একটা ফালুদা। আমি একটু বরফ কুচি দিয়ে ফালুদাটা সার্ভ করে নিয়েছি। এখন সবাই একসাথে খাবো। আর গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেলে কিন্তু একদম মন প্রাণ শান্তি হয়ে যায়। মানে খাওয়ার পরে আমার মনটা এত শান্তি হয়ে গেছে, একদম কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আর এই বাচ্চাটা খাওয়া দাওয়া বাদ দিয়ে সারাদিন শুধু খেলাধুলায় ব্যস্ত থাকে। তো পুডিং তো যতক্ষণ থাকবে বাচ্চারা ততক্ষণ পুডিংয়ের সাথেই থাকবে। ওরা সন্ধ্যার পরে আবার পুডিংয়ের জন্য পাগল হয়ে গেছে। তো যা ছিল আমরা সন্ধ্যার পরে আবার সবাই ভাগাভাগি করে খেয়ে নিয়েছি। খেতে খেতেই এখন আমরা বিদায় নিয়ে নিব। আজকে আমাদের সোয়েব বিদায় নিয়ে নিবে না? সোয়েব বাবা বিদায় নিয়ে নাও তো, বলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।